হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিসে আমরা দেখে নেব ইন্ডিয়ান সায়েন্টিফিক সার্ভিস। তো বর্তমানে কিন্তু ইন্ডিয়ান সায়েন্টিফিক সার্ভিস আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে নেই। তবে দেখে নেওয়া যাক যে হঠাৎ কেন নিউজে তোমরা দেখতে পাবে যে আজকে দ্য হিন্দু নিউজ পেপারে কিন্তু দ্য ইন্ডিয়ান সায়েন্টিফিক সার্ভিস নিয়ে এসেছে। তাহলে আমরা আজকে দেখব যে কেন এই টপিকটা ইম্পর্টেন্ট, কেন এটা নিয়ে চর্চা হচ্ছে। তার আগে দেখে নেওয়া যায় যে এই টপিকের উপরে কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে। তোমরা দেখো যে ইন্ডিয়ান সায়েন্টিফিক সার্ভিস এটা নিয়ে একটা কোশ্চেন, মডেল কোশ্চেন বানিয়েছি। সেটা হলো, দেখো যে ক্রিটিক্যালি এক্সামিন দ্য নিড ফর এস্টাবলিশিং দ্য ইন্ডিয়ান সায়েন্টিফিক সার্ভিস। কেন এর দরকার পড়লো, কেন নিড দরকার পড়লো, আর এর কি মেরিটস আছে, চ্যালেঞ্জেস আছে অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড আছে। দেখা যাক। তো এবার শুরু করা যায়। দেখো ইন্ট্রোডাকশনে আমরা ইন্ট্রোডাকশনটা রেডিমেড করেছি, যেটা তোমরা ইউজ করতে পারবে নিজেদের অ্যান্সার রাইটিংয়ে। দেখো হঠাৎ কেন জরুরি পড়ল এই সার্ভিসটা? কারণ আমাদের গভর্নমেন্ট সিস্টেমে আমরা জানি অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে রয়েছে আইএস, আইপিএস, দেন পিএসসিতে ডব্লিউবিসিএস, তারা সবাই জেনারেল মিডিয়াম থেকে আসছে। কেউ সেখানে ইঞ্জিনিয়ার আছে, ডক্টর আছে, নরমাল বিএ জেনারেল আছে, বিএসসি জেনারেল আছে, নরমাল গ্র্যাজুয়েট আছে, হিস্ট্রি থেকে এসছে, বিভিন্ন রকম স্ট্রিম থেকে আসছে। তাহলে এখন যে নতুন, নতুন টেকনোলজির উদ্ভাবন হচ্ছে, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে? তো এই যে গ্যাপ রয়েছে, যে ব্রিজ দ্য গ্যাপ বিটুইন টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড গভর্নেন্স। গভর্নমেন্টের সাথে যে টেকনিক্যাল এক্সপার্টাইজের যে একটা মেলবন্ধন, সেটা করানোর জন্য বলছে যে এই সার্ভিসটা আনা দরকার। আচ্ছা, রিজন দেখে নিই আমরা এবার। রিজন কি, কি আছে? আচ্ছা, আমরা জানি এখন খুব, খুব মানে নিউজে রয়েছে, খুব আমাদের ডেইলি লাইফস্টাইলে এসে গেছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো এআই, সেমিকন্ডাক্টরস অ্যান্ড জিনোমিক্স, জিনোম রিলেটেড জিনিস হেলথে। তো এই জিনিসগুলোকে যদি আমরা জেনারেল যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেই দিক দিয়ে যদি অ্যাড্রেস করি, তাহলে কিন্তু এফেক্টিভ অ্যাডমিনিস্ট্রেশন চলতে পারে না। তাই বলছি যে টেকনিক্যাল পলিসি এক্সপার্টাইজের জন্য দরকার একটা ডেডিকেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। দেন দেখা যাক এভিডেন্স বেসড গভর্নেন্স। আচ্ছা, যখন কোনো প্রজেক্ট লঞ্চ হয়, সেটা বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার হতে পারে বা গভর্নমেন্টের সায়েন্টিফিক রিলেটেড প্রজেক্ট হতে পারে। তো তার যে একটা ডেটা ড্রিভেন যে একটা পলিসি, তার জন্য যদি আমরা টেকনিক্যাল এক্সপার্ট আমরা সেই জায়গাটাতে বসাই, তাহলে কিন্তু আরো বেশি সেই জিনিসটা ফিজিবল হবে, সেটা আরো ভালোভাবে কাজটা হবে। তাই বলছি যে আমরা যদি এভিডেন্স বেসড গভর্নেন্স চাই, তাহলে রিগোরাস সায়েন্টিফিক ডেটা এবং টেকনিক্যাল ফিজিবিলিটি উপর অ্যানালাইসিসটা দরকার। তার জন্য কি দরকার? একটা টেকনিক্যাল এক্সপার্ট। দেন ক্রসিং দ্য ভ্যালি অফ ডেথ। ক্রসিং দ্য ভ্যালি অফ ডেথ মানে কি? যে বলছে এম্পাওয়ার্স টেকনিক্যাল ম্যানেজার্স টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন ল্যাব রিসার্চ অ্যান্ড কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। তার মানেটা কি? এই জায়গাটা একটা ভালো করে মনে রাখবে। যে বলছে ল্যাব রিসার্চ অ্যান্ড কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। কিছুদিন আগে আমাদের রিসার্চাররা, বিজ্ঞানীরা একটা প্রোডাক্ট বানিয়েছে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, যেটা 64 কিউবিটের। হ্যাঁ? তো এটা না বানানো হলো। কিন্তু এটা আমরা অনেক কিছু রিসার্চ করি, সেটা ক্রিয়েট করি। কিন্তু সেটাকে যদি আমরা মার্কেটেই না আনতে পারি, সেটাকে যদি ইউজই না করতে পারি, তাহলে কিন্তু তার ভ্যালু থাকছে না। তাই বলছি যে ল্যাব রিসার্চ থেকে যেটা কমার্শিয়ালাইজ করা, সেটাকে যে মোবাইল ফোনে দেওয়া বা সেটাকে যে এই যে 64 কিউবিট যে এটা বানানো হয়েছে, সেটাকে যদি আমরা কমার্শিয়ালাইজ করতে পারি, তাহলে তো তার ফ্রুটটা পাবো। তাহলে তার প্রফিটটা পাবো। তার জন্য কি দরকার? এই ক্রসিং দ্য ভ্যালি অফ ডেথ এর জন্য আমাদের ডেডিকেটেড কিন্তু একটা ইন্ডিয়ান সায়েন্টিফিক সার্ভিস দরকার। দেন দেখা যাক যে কি আছে, স্ট্র্যাটেজিক মিশন লিডারশিপ। আমরা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক মিশন নিই, যেমন গ্রিন হাইড্রোজেন মিশন, স্পেস মিশন। এখানে যদি একজন আমি উইথ ডিউ রেসপেক্ট কোনো একটা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যদি কাউকে বসিয়ে দিই, কোনো একটা আইএস যার কিনা এই সম্বন্ধের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, নর্মালি সে দেখা গেল কোনো একটা আর্টস বা সামথিং অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে রয়েছে, সে কিন্তু গ্রিন হাইড্রোজেন বা স্পেস মিশন সংক্রান্ত জিনিসে কিন্তু অতটা এক্সপার্টাইজ দিতে পারবে না। এখানে একটা এই সেক্টর থেকে যদি কাউকে বসানো হয় সায়েন্টিস্টকে, তাহলে কিন্তু সেখানে এক্সপার্টাইজ দিতে পারবে। দেন দেখা যায় যে সায়েন্টিফিক ইন্টিগ্রিটি অ্যান্ড অটোনমি। কি আছে? বলছে আনওয়াইজ টেকনিক্যাল ওয়ার্নিংস। কোন একটা আমরা জানি যে আমাদের যে বুলেট ট্রেন যাচ্ছে, বুলেট ট্রেন কিন্তু মুম্বাইয়ের উপর থেকে আহমেদাবাদ পর্যন্ত কানেক্টিং হচ্ছে। তো তোমরা নিউজ পেপারে কিন্তু অনেকবার শুনবে যে অনেক ম্যানগ্রোভ কাটা হচ্ছে মহারাষ্ট্রের উপকূলে, যেখান থেকে বুলেট ট্রেন যাবে। তো এখানে যদি কোনো সায়েন্টিফিক এক্সপার্ট বসে থাকতো,
সে যদি হেডে থাকতো তখন কিন্তু সে আনবায়াসড ভাবে এই ওয়ার্নিংটা দিতে পারত। কিন্তু যেহেতু একটা আইএস যেহেতু একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তো আইএস এর কিন্তু শুধু সায়েন্টিস্ট দিক থেকে দেখলে হবে না, তাকে অনেকটা পলিটিক্যালও দিক দেখতে হয়, সোসাইটির দিক থেকেও দেখতে লাগে। তো এই জায়গাটা যে আনবায়াসড ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের টেকনিক্যাল এক্সপার্ট জরুরি। দেন গ্লোবাল টেক ডিপ্লোম্যাসি। গ্লোবাল টেক ডিপ্লোম্যাসি কি? আমরা জানি এখন খুব কথা হচ্ছে যে টেকনোলজি ট্রান্সফার। আমাদের ইঞ্জিনের ফাইটার জেট ইঞ্জিন থেকে শুরু করে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সবকিছুতে এখন চলছে, একটাই কথা চলছে যে টেকনোলজি ট্রান্সফার। সেই টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে যে চুক্তিটা করবে, যদি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কেউ বসে থাকে গভর্নমেন্টের দিক থেকে, আর অপোজিটে অন্য দেশে দেখো ডেভেলপ কান্ট্রিতে সেখানে কিন্তু একজন টেকনিক্যাল এক্সপার্ট বসে রয়েছে, তাহলে কিন্তু আমরা সঠিক জাস্টিফাই করতে পারবো না সেই ডিলটাকে। তো একজন যদি টেকনিক্যাল এক্সপার্টকে সেই জায়গাটায় দেওয়া হয়, তাহলে কিন্তু সে সঠিক ডিল করে আনতে পারবে যে না, আমার এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমার সমঝোতাতে চাই। বোঝা গেল? তাই সঠিক ডিপ্লোমেসির জন্য কিন্তু একজন টেকনিক্যাল এক্সপার্ট দরকার। এবার আমরা রিজনগুলো দেখলাম। রিজনগুলো দেখার পরে আমরা একজনের ছবি আনবো। দেখো কার ছবি আনা হয়েছে। যে এস জয়শঙ্কর, সবাই আমরা চিনি। মানে ইনার পরিচয় দিতে লাগবে না। এস জয়শঙ্কর ইনি কে? ইনি হচ্ছে আমাদের ফরেন মিনিস্টার। ইনার ছবি দিয়ে আমি পুরো আর্টিকেলটা, তোমাদের কোনো আর্টিকেলটা পুরোটা পড়তে লাগবে না, শুধু ছবি দিয়ে আমি জাস্টিফাই করিয়ে দিতে পারবো যে মানে এখান থেকে পুরোটা বুঝে যাবে যে একটা নতুন সার্ভিস কেন দরকার, ইন্ডিয়ান সাইন সায়েন্টিস্ট সার্ভিস কেন দরকার? কারণ হচ্ছে এই সিগনিফিক্যান্সটা এখান থেকেই রয়েছে। কারণ আমরা জানি এস জয়শঙ্কর কিন্তু উনি কিন্তু ডিপ্লোম্যাট ছিলেন, ফরেন সার্ভিসে ছিলেন। সেখান থেকে উনাকে ফরেন মিনিস্টার করা হয় এবং তারপরে আমাদের কত সাকসেস রয়েছে ইন্ডিয়ার ফরেন পলিসিতে আমরা সবাই জানি। কেন এটা সাকসেস রয়েছে? কারণ উনি অলরেডি এই ফিল্ডে অনেক বছর ধরে রয়েছেন। উনি এই নিয়ে পড়াশোনা করেছেন। উনার এই নিয়ে এক্সপেরিয়েন্স রয়েছে। যখন গভর্নমেন্ট উনাকে কোনো ভারতের যখন কোনো ডিলে, কোনো ডিপ্লোমেসিতে ইউজ করে, তখন সেটা আমরা ম্যাক্সিমাম আউটপুট পাই। এবং আমরা অনেক ফরেন কান্ট্রিকে লিডারদের দেখেছি যে ডিরেক্টলি তারা ইনার প্রশংসা করেছেন। এই জন্য। কারণ উনাকে বলা হয় টেকনোক্র্যাট। টেকনোক্র্যাট হচ্ছে একটা টার্ম যেখানে হচ্ছে যখন কোনো ওই ফিল্ডের লোকই যখন বিউরোক্রেসিতে আসে তখন তাকে টেকনোক্র্যাট বলা হয়। এর সিগনিফিক্যান্সটা আমরা দেখে নিই যে কি সিগনিফিক্যান্স আছে। দেখো, ইউনিফাইড সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেশন। তার ফলে কি হবে যে আমাদের যে যত সায়েন্টিফিক ডিপার্টমেন্ট আছে, দেখো ডিএসটি, ডিবিটি, সিএসআইআর, ইসরো, ডিআরডিও, এগুলো একত্রীকরণ হতে পারে। একত্রীকরণ হতে পারে মানে কি? মানে ইউনিফাইড হবে সেরকম না। এদের যদি সব সায়েন্টিফিক হেড থাকে, এদের হেডগুলোতে, তাহলে কিন্তু আমাদের এই রিসার্চগুলো কিন্তু আরো বল পাবে। দেন বলছে এই যে সেন্ট্রালাইজড পুল হয়ে যাবে একটা। আর যেমন স্ট্যান্ডার্ডাইজ রিক্রুটমেন্ট। স্ট্যান্ডার্ডাইজ বলতে যদি আমরা বড়, বড় সায়েন্টিস্টদেরকে এইসব পদে দিই, তাহলে যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটররা অনেকটা হাই স্ট্যান্ডার্ডে হয়ে যাবে। দেন আর কি আছে? দেখো এভিডেন্স বেসড পলিসি মেকিং। এভিডেন্স বেসড পলিসি মেকিং মানে কি? যে এই যে ক্লাইমেটের ক্ষেত্রে, প্যান্ডেমিকের ক্ষেত্রে, এআই এর ক্ষেত্রে আমরা যখন কোনো পলিসি নির্মাণ করব, গভর্নমেন্ট যখন একটা পলিসি তৈরি করবে, তখন যদি টেকনিক্যাল এক্সপার্টরা এই পলিসিগুলো বানায়, তাহলে কি হবে কি? সেটা আরো এভিডেন্স বেসড পলিসি মানে আরো সাকসেসটা তাদের কিন্তু বেড়ে যাবে। আচ্ছা। তারপর বলছে কেরিয়ার প্রোগ্রেশন অ্যান্ড রিটেনশন। তার মানে কি? কেরিয়ার প্রোগ্রেশন যে ব্রেইন ড্রেইন। ব্রেইন ড্রেইন কেন হয়? আমাদের সায়েন্টিস্টরা যখন এখানটায় যথাযথ সম্মান পায় না, তারা ল্যাবের মধ্যে কাজ করে যাচ্ছে। মাইনেও কিন্তু অতটা বেশি না, স্যালারি বেশি না। তারা সেজন্য রিকগনিশন এর জন্য কিন্তু অনেক সময় বাইরে চলে যায়। তো তাদের যদি আমরা বড়, বড় টপ টায়ার ইন্ডিয়ান রিসার্চারদের যদি আমরা বড়, বড় পজিশনে রেখে দিই, প্রেস্টিজিয়াস পজিশনে গভর্নমেন্টে, তাহলে কিন্তু ব্রেইন ড্রেইন আটকানো যাবে। বোঝা গেল? আর কি আছে? দেখো গ্লোবাল সায়েন্টিফিক ডিপ্লোমেসি। গ্লোবাল সায়েন্টিফিক ডিপ্লোমেসিতে কি আছে? আমি বললাম যে টেক ট্রান্সফার। এর আগে কথা হয়েছে। টেক ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে, স্মুথার হবে এবং তারা আমাদের এই যে আ চুক্তিগুলো যেগুলো হবে ট্রান্সফারের ক্ষেত্রে, তারা আরো ভালোভাবে করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেশন। এটা জানি ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেশন এ কি আছে? একবার সিভিল এভিয়েশন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন এ যেটা আমাদের যে অসামরিক বিমান, যেটা আমরা বিমানে যাতায়াত করি, সেই বিমানের একটা সংগঠন, তারা আমেরিকাতে চিকাগোতে একটা কনফারেন্স রেখেছিল। সেখানে ইন্ডিয়া ইনভাইটই হয়নি। কেন ইনভাইট হয়নি? রিজন দেওয়া হয়েছিল যে আমাদের যে সিভিল এভিয়েশনের হেডে বসে রয়েছে, যে সেক্রেটারিটা বসে রয়েছে, তিনি হচ্ছে নরমাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকে এসছে। একজন আইএএস। তার ব্যাকগ্রাউন্ড কিন্তু টেকনিক্যাল ছিল না। তার জন্য তিনি এলিজিবলই হয়নি সেই কনফারেন্স অ্যাটেন্ড করার। বোঝা গেল? তারা এই যুক্তিটা দেখিয়েছিল। তো যখন আমরা আমাদের যে
টেকনিক্যাল এরিয়াগুলো আছে যেমন এভিয়েশন, দেন এআই, এগুলোতে যদি আমরা সেই টেকনিক্যাল মানুষদেরকে বসাই, সায়েন্টিস্টদের বসাই বা ওই রিলেটেড ফিল্ডের লোকেদের বসাই, তাহলে কিন্তু আমরা গ্লোবাল রিপ্রেজেন্টেশনও করতে পারবো। আচ্ছা, এরপরে দেখে নিই যে গভর্নমেন্ট কী, কী ইনিশিয়েটিভ নিয়েছে। দেখো খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ, যেটা STIP এর ফুল ফর্ম হচ্ছে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন পলিসি 2020 তে ড্রাফট করা হয়েছিল। তো এখানে বলা হয়েছে যে একটা ডেডিকেটেড সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার তৈরি করা, যেখান থেকে কি হাই, যেগুলো মানে এখান থেকেই বড়, বড় পোস্টগুলোতে সায়েন্টিস্টদেরকে পোস্টিং করানো হবে। দেন নীতি আয়োগ একটা এজেন্ডা নিয়েছে 3 ইয়ার্স অ্যাকশন এনে, যেখানে ল্যাটারাল এন্ট্রি মানে কি তথাকথিত এক্সাম দিয়ে দেন প্রমোশন করে, করে ওই জায়গাটায় পৌঁছানোর জায়গায় কোনো একটা এক্সপেরিয়েন্স মানুষকে ইন্টারভিউ দিতে বা কোনো একটা এক্সাম তাদের প্রসিডিউর করিয়ে যে হাই পোস্টগুলোতে জয়েন করা হয়। যেমন জয়েন্ট সেক্রেটারি বা ডিরেক্টর লেভেলে ওই টেকনিক্যাল মানুষদেরকে বসানো। দেন আচ্ছা, আরেকটা যাকে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এটা কিন্তু 2023 তে এস্টাবলিশড হয়েছিল। এটা হচ্ছে হাই লেভেল স্ট্র্যাটেজিক ডিরেকশন টু সায়েন্টিফিক রিসার্চ। এই যে কমিটিটা রয়েছে, এই ফাউন্ডেশনটা বিভিন্ন যে হাই লেভেল রিসার্চ হচ্ছে সেগুলো গভর্নমেন্টকে ডিরেকশন দেবে এবং সাজেশনস দেবে। তারপরে এসে যাওয়া যাক যে কি আছে, যে এম্পাওয়ার টেকনোলজি গ্রুপ। ঠিক আছে? এম্পাওয়ার টেকনোলজি গ্রুপ কি? এটাও হচ্ছে যে ক্যাবিনেটকে ডিসিশনস দেবে। তারা ক্যাবিনেটকে বিভিন্ন হাই লেভেল টেকনোলজিক্যাল ম্যাটারে ডিসিশনস দেবে। দেন ইউপিএসসি ল্যাটারাল এন্ট্রি, যারা আমরা শুনেছিলাম, আমরা জানি যে ইউপিএসসিও কিন্তু ল্যাটারাল এন্ট্রি করায়। এরকমই এক্সপেরিয়েন্স বা সিনিয়র সায়েন্টিস্ট অর ওই ফিল্ড রিলেটেড মানুষদেরকে। দেন মিশন কর্মযোগী, আমরা এটা খুবই জানি মিশন কর্মযোগী কি আছে, যে সিভিল সার্ভেন্টসদের মানে আলাদা করে ট্রেনিং দেওয়ার জন্য এই মিশন কর্মযোগী। তো বলছি এখানে যদি আমরা এই ক্যাপাসিটি বিল্ডিং করা, তাদেরকে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য তো মিশন কর্মযোগী করা রয়েছে, সেখানে যদি জেনারেল অফিসারদেরকে যদি আমরা টেকনিক্যালিটির সাথে আরো ট্রেনিং দিই, তাহলে কিন্তু উপকার আসবে। গ্লোবাল প্র্যাকটিস বলে আমি একটা অ্যাড করা হয়েছে, দেখো গ্লোবাল প্র্যাকটিসে কিন্তু যে গ্লোবালে বড় বড় কান্ট্রিরা কি করছে সেটা যদি দেখি গ্লোবালে দেখো ইউনাইটেড স্টেট, ইউকে, চায়না, জার্মানি। তো ইউনাইটেড স্টেটস কি করছে দেখো, তারা যে হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ র্যাঙ্কে আমাদের ওদের সায়েন্টিস্টদের কিন্তু অ্যালাউ করে। ইউকে কি করছে, ইউকে 10,000 একটা স্পেশালিস্ট গ্রুপ বানিয়ে রেখেছে, যারা কিনা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে, দেখো যে চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার, এরা কি করে প্রতিটা মিনিস্টারের ডিপার্টমেন্টে একটা করে টিম রয়েছে, সায়েন্টিফিক টিম রয়েছে, তারা সাজেশনস দেয়। চায়না কি করছে, টেকনোক্র্যাট আমি তোমাদের একটু আগে বোঝালাম টেকনোক্র্যাটটা কি। তো বলছে ওরা মেরিটোরিয়াস ইঞ্জিনিয়ারদেরকে বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে কিন্তু জায়গা দেয়। জার্মানিও আমরা জানি, জার্মানি কিন্তু টেকনোলজির ক্ষেত্রে খুবই হাই বিশ্বে। ঠিক আছে, বড় বড় টেকনোলজি জার্মানিতেই তৈরি হয়। এরা কি করছে বলছে ডিপ ইন্টিগ্রেশন বিটুইন ফেডারেল রিসার্চ ইনস্টিটিউশন এন্ড মিনিস্টার। বলছে কি রোটেট বেসিসে ওরা করে, সাব রোটেশন। তার মানে কখনো সায়েন্টিস্টরা কি করে, পাবলিক পলিসিতে যাবে সায়েন্টিস্টরা, আবার পাবলিক পলিসি থেকে সায়েন্টিস্টে তারা চলে আসবে। মানে কি সায়েন্টিস্টরা কখনো পাবলিক পলিসিতেও কাজ করবে, আবার কখনো তারা সায়েন্টিস্টও কাজ করবে, রোটেট করতে পারবে। আচ্ছা, তারপরে যদি দেখা যাক যে চ্যালেঞ্জিং ইন এস্টাবলিশিং আইএসএস। এবার চ্যালেঞ্জেস কি? আমরা তো সব বুঝলাম যে সব সুবিধা আছে। ফার্স্টে রিজনগুলো বুঝলাম যে কি, কি রিজন আছে যে এটার দরকার। তারপরে দেখলাম যে কি, কি সুবিধা আছে। দেখো সিগনিফিক্যান্স দেখলাম। গ্লোবাল প্র্যাকটিস দেখলাম যে গ্লোবালেও এরকম প্র্যাকটিস হচ্ছে। দেন চ্যালেঞ্জেস কি, কি আসতে পারে? দেখো জেনারেলিস্টিস ভার্সাস স্পেশালিস্ট। তার মানে যে আইএস যারা রয়েছে তারা কি এটা অ্যালাউ করবে? কারণ এখানে তো আইএস এর ক্ষমতা ক্ষুণ্ণ হয়। তো এই একটা পাওয়ার ডায়নামিক্স ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে লিমিটেশন। লিমিটেশন কি? সায়েন্টিস্ট কিন্তু শুধু আ সায়েন্টিফিক অ্যাঙ্গেল দিয়ে দেখবে যে আম এইটা করা উচিত। যেমন বুলেট ট্রেনের ক্ষেত্রেই যদি আমি এটা দিই, যে বুলেট ট্রেন সায়েন্টিস্ট বলবে যে ম্যানগ্রোভ এত কাটা যাবে না। তাহলে মুম্বাইয়ের, মহারাষ্ট্রের ক্ষতি হয়ে যাবে। এটা তো সায়েন্টিস্ট বলে দিল। তাই বলছে যে টানেল ভিশন, এটা হচ্ছে ডেপথ রয়েছে। উনার আন্ডারস্ট্যান্ডিং এর ডেপথ রয়েছে। আর লো ব্রেথ মানে কি? তার ব্রড না অতটা। ব্রড না কেন? একটা আইএস কিন্তু ভাবছে যদি আমি মুম্বাই আর আহমেদাবাদ এই দুটো খুবই ইম্পোর্টেন্ট ডেস্টিনেশনকে এক কানেক্ট করে দিই, তাহলে এখানে ইকোনমিক গ্রোথ হবে, সোসাইটি বাড়বে, এখানে প্রপার্টির রেট বৃদ্ধি পাবে। কিন্তু সায়েন্টিস্ট যদি এখানে ডিসিশনটা নেয়, তাহলে সে ভাববে যে ম্যানগ্রোভ কাটা যাবে না, তাহলে তো হবে না। ম্যানগ্রোভ হচ্ছে যখন হবে না। তো এই লিমিটেশনটা কিন্তু রয়ে গেছে। আচ্ছা, ফেডারেল কনস্টিটিউশনাল হার্ডেলস কি আছে? আমরা জানি আর্টিকেল 3, 12
আর্টিকেল ৩১২ তে কি বলছে? যে কোনো অল ইন্ডিয়া সার্ভিস ক্রিয়েট করতে গেলে রাজ্যসভার থেকে 2/3 মেজরিটি নিয়ে পাস করাতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। স্টেট অটোনমি এতদিন পর্যন্ত আ বিভিন্ন স্টেটের কাছে বিভিন্ন তাদের নিজস্ব সায়েন্টিফিক ডিপার্টমেন্ট রয়েছে। এখন যদি এটা অল ইন্ডিয়া সার্ভিস হয়ে যায় তাহলে সেন্টার রিক্রুট করবে, দেন স্টেটকে পাঠাবে। তো স্টেট কি হবে কি নিজের অটোনমি ক্ষুণ্ণ হবে বলে এটাতে রাজি হতে চাইবে না। দেন অ্যাডমিনিস্ট্রেটিভ কি আছে কি? ম্যানেজমেন্ট ট্রেনিং, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি আছে? যারা রিসার্চ করছে তারা যদি তাদের হেডে বসে থাকে তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কি হবে না? তো এই একটা ব্যাপার আছে। আর আছে লিগাল অ্যান্ড কেরিয়ার মোবিলিটি। তার মানে কি? সিসিএস কন্ডাক্ট রুল। সিভিল সার্ভিস কন্ডাক্ট রুল কি? সিভিল সার্ভিস কন্ডাক্ট রুল বলছে তুমি এমন কোনো কাজ করতে পারবে না, মানে গভর্নমেন্ট এমপ্লয়িরা এমন কোনো কাজ করতে পারবে না যেটা সরকারের পলিসির এগেইনস্টে হবে। এইবার সায়েন্টিস্টকে যদি হেড করে দিল, সায়েন্টিস্ট তো তার নিজের তো একটা সত্তা রয়েছে। সে বলল যে, "না বুলেট ট্রেন তো করা যাবে না। কারণ বুলেট ট্রেনে এত ক্ষতি হবে।" সে একটা পুরো ডিটেইলস পাবলিশ করে দিল। বোঝা গেল কি? তখন কি হবে? পুরো গভর্নমেন্টের পলিসির এগেন্ডে গভর্নমেন্টের পলিসি কি চলছিল? গভর্নমেন্টের পলিসি তো অনেক রকম পলিটিক্যাল রিজন দিয়ে তৈরি হয়, সোসাইটি রিজন দিয়ে তৈরি হয়, ইকোনমিক রিজন দিয়ে তৈরি হয়। তো পুরো এগেইনস্ট হয়ে চলে গেল। সে এমন একটা পাবলিশ করে দিল যেটা পুরো গভর্নমেন্টের পলিসিটাকেই বাধা দিয়ে দিল। তো সেটা কিন্তু হবে না। ব্রেইন ড্রেন ভার্সাস পে প্যারিটি। আমি সায়েন্টিস্টদের তো রাখলাম এই হিসাবে যে তারা বাইরে যাবে না। কিন্তু পেটা কত দিচ্ছি? বাইরে গেলে তার ১,০০,০০,০০০ প্যাকেজ বা কোটি টাকার প্যাকেজ। এখানে তো আর সেটা নেই। তো একটা পে প্যারিটিও কিন্তু ব্যাপার রয়েছে। তো ওয়ে ফরওয়ার্ড এ দেখে নেওয়া যাক এই সমস্যার সমাধানে আমরা কি করতে পারি। দেখো মিশন মুড পাইলট, মেইটি অ্যান্ড বায়োটেকনোলজি এরা যদি একটা মিশন মুডে মানে হায়ারিং করে হাই পোস্টে টেকনিক্যাল স্টাফদের তো এটা ভালো হবে। দেন সায়েন্স পলিসি ফ্রেমওয়ার্ক যেমন মিশন কর্মযোগীর আন্ডারে যদি আমরা জেনারেলিস্ট অফিসারদেরকে সায়েন্টিফিক ট্রেনিং দিই সেটাও এখন কিন্তু সলিউশন হবে। কনস্টিটিউশনাল পাথওয়ে কি আর্টিকেল 312 এর আন্ডারে আমরা যদি অল ইন্ডিয়া সার্ভিস করতে পারি তো ভালো হবে। ডুয়াল ট্র্যাক কেরিয়ার মডেল তার মানে কি ডুয়াল ট্র্যাক মানে হচ্ছে যদি রিসার্চাররা কি করবে তারা পলিসি ম্যানেজমেন্টে যাবে যেটা আমরা জার্মানিতে দেখলাম যে সোয়াইপ করতে পারবে। তারা পলিসিতে গেল ৩-৪ বছরের জন্য আবার তারা রিসার্চে ফিরে আসলো। এটাও কিন্তু হতে পারে। ফর্মালাইজড ল্যাটারাল এন্ট্রি যে ল্যাটারাল এন্ট্রিটা কিন্তু এখন ফর্মালাইজড না। ঠিক আছে? তো ওটাকে বলছে যে ফর্মালাইজড করে দিতে যে হ্যাঁ, একটা ফিক্সড টার্ম থাকবে ৩ থেকে ৫ বছরের একটা টেনিউর থাকবে। যেটা ল্যাটারাল এন্ট্রিতে সায়েন্টিফিক কমিউনিটিরা ইয়েতে আসবে আমাদের জেনারেল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আসবে। আবার তার রিটার্ন চলে যাবে। দেন এনআরএফ লেড গভর্নেন্স কি আছে? যে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এরাই কি করবে যে ক্যাডার কন্ট্রোলিং অথরিটি হবে। এই যে রিসার্চাররা যে যাবে, সায়েন্টিস্টরা যাবে তারাই যেন ডিসাইড করবে এই এনআরএফরা রিসার্চ করবে যে তারা কোথায় পোস্টিং হবে না হবে। দেন কনক্লুশন দেখো সুন্দর একটা কনক্লুশন বিকশিত ভারতে আমরা করেছি আর্টিকেল 312 ৩১২ দিয়ে কিন্তু আমরা এক্সাম ওরিয়েন্টেড একটা কনক্লুশন পেয়েছি। তো পুরো আর্টিকেলটা তোমরা পড়বে এবং তোমরা জানো যে আমরা কিন্তু আর্টিকেলটা বাংলা প্লাস ইংলিশে দুটো ভাষাতেই কিন্তু আমরা দিয়েছি। তোমরা দেখো বেঙ্গলিতে যারা প্রিপারেশন নিচ্ছ ইউপিএসসি তারা কিন্তু বেঙ্গলিতেও আমাদের কিন্তু কনটেন্ট পাবে তোমরা। দেখো আইসিএস প্রচেষ্টার গুরুত্ব সব কিন্তু বেঙ্গলিতে রয়েছে। সব বেঙ্গলিতে রয়েছে। ভবিষ্যৎ পথ এটা ওয়ে ফরওয়ার্ড। এদিকে দেখো তোমরা উপসংহার রয়েছে। তাহলে এই কনটেন্টটা কিন্তু বেঙ্গলি প্লাস ইংলিশে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এই কনটেন্টটা দুবার পড়ে তোমরা এই কোয়েশ্চেনটা কিন্তু লিখবে। এই কনটেন্টটা কোথায় পাবে? আমাদের ওয়েবসাইটে গেলে রাইসআইএস-এর ওয়েবসাইটে বাংলা প্লাস ইংলিশে তোমরা এই কনটেন্টটা পেয়ে যাবে এবং তোমরা এই কোয়েশ্চেনটা পড়ে অ্যাটেম্প্ট করবে এবং আমাদের ওয়েবসাইটে জমা দিয়ে দেবে। আমরা এটা চেক করে তোমাদেরকে দিয়ে দেবো। আর আমাদের আদার্স যে ভিডিও অ্যানালাইসিস আছে, আদার্স প্রিলিমস, বাইস অ্যান্ড এডিটোরিয়াল কনটেন্ট রয়েছে তোমরা আমাদের ওয়েবসাইটে এবং রাইসআইএস-এর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আশা করছি তোমাদের প্রিলিমস প্রিপারেশন ভালো চলছে। অল দ্য বেস্ট স্টুডেন্টস। থ্যাংক ইউ।